তরুণজ্যোতি তিওয়ারি যেদিন থেকে বিধায়ক হলো সেদিন দুজনের জিনা হারাম হয়ে গেল। একজনের নাম গর্গ চ্যাটার্জি আর আরেকজনের নাম দেবরাজ। আপাতত মানুষদের নিয়ে আলোচনা হোক। গর্গ মানুষের পর্যায়ে পড়ে না, আমি মনে করি না। দেবরাজের শেষ না দেখা পর্যন্ত আমি থামবো না। বাঁশ এরকম বেরিয়ে আছে, এখানে আমার ছেলেকে ঝুলিয়ে দিয়ে গেছিল। দোষ কি? ছেলে তার বিজেপি করতো। বিকাশবাবু জানতো যে দেবরাজ চক্রবর্তী চাকরি চোর, তারপর মামলাটা কেন নিলেন? উনি যদি বলেন আইনজীবী হিসাবে নিতে পারি, তাহলে ওনার একটা ঠিক একটা ভুল। যেমন কমরেড সেলিম কলকাতায় থাকলে কমরেড সেলিম হয়, রাজাবাজারে গেলে মোহাম্মদ সেলিম হয়, ভোটের সময় দাঁড়ানোর জন্য মুর্শিদাবাদের মাইনরিটি পপুলেটেড সিট তাকে খুঁজতে হয় যদি জিততে পারে। বাই নেচার বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুপার পাওয়ার আমরা নই যে ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে সব কাজ করে ফেলেছি। বিধানসভার কথা যদি বলি, বিধানসভার তৃণমূলের ক্যাওয়াস চলছে। আমরা পপকর্ন নিয়ে বাইরে থেকে এনজয় করছি। শ্রমিক দা রেজাল্ট বেরোনোর আগে একটা মিটিংয়ে আমি ওনাকে কাঁদতে দেখেছিলাম। কথা বলতে বলতে উনি কেঁদে ফেলেছিলেন। আমার দাদা এসছিলেন, অ্যান্ড দ্যাট টাইম আই ক্রাইড। কোন তরুণ বিধায়ক সবচেয়ে বেশি হ্যান্ডসাম? এখন ইন্দ্রনীল খা মন্ত্রীও বটে। না, ইন্দ্রনীল খা না তরুণজ্যোতি তিওয়ারি? ইন্দ্রনীল আনম্যারিড, মন্ত্রী আপাতত। তো আশা করব, আমি জানি না, খুব তাড়াতাড়ি ইন্দ্রনীলার বিয়ে টিয়ে খেতে যাই আমরা। এই মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করছি। 1-2 বছরের মধ্যে যদি আশা করি হয়, ভালোই হবে। আর তরুণজি তিওয়ারি বলছেন আমার স্বামীকে জেলে ভরবেন, তো উনি জানেন না হিন্দু শাস্ত্র। মিষ্টি করে বলছেন, অতটা মিষ্টি আমি নই। তো ওখানে খালি একটা জিনিসই বলার, তথাস্তু। ডিজিটাল বাংলাহান প্রেজেন্টস টাফ টক উইথ ঋতুব্রত। 1 মাস পেরোতে চলল এবং আমাদের অনেকেরই হাতের আঙুলে এখনো সেই ভোটের ছাপটা রয়ে গেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যতবার নির্বাচনে আমরা ভোট দিয়েছি, এবার বোধহয় ছাপটা একটু বেশি গাঢ় করে পড়েছে। কারণ গোটা বাংলার মানুষ তাকিয়েছিল 1.5 দশক ধরে লুম্পেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় বসে যেভাবে দুর্নীতি, আরজি করের ঘটনা থেকে শুরু করে সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত তুঙ্গ মুহূর্তে নিয়ে গিয়েছিল, সেখান থেকে কি করে আমরা বেরিয়ে আসব? অনেকে বলছেন পরিত্রাণ, অনেকে বলছেন না পরিবর্তন। কিন্তু কি বলছেন তরুণ বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি? তরুণজ্যোতি, টাফ টক উইথ ঋতু, তোমাকে স্বাগত। তুমি একাধারে আইনজীবী, এখন এই মুহূর্তে বিধায়ক। 1 মাস, 1 মাস কি একেবারে খুব দ্রুত কেটে গেল মনে হচ্ছে? ঋতব্রতদা, অনেক অনেক ধন্যবাদ। একটা বিখ্যাত উক্তি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ীজির, সরকারে আয়েগি যায়েগি, পার্টিয়া বনেগি বিগড়েগি, মগর ইয়ে দেশ চলনা চাহিয়ে। 2011 সাল, মানুষ পরিবর্তনে আশা দেখেছিল। পরিবর্তনে আশা দেখিয়ে তৎকালীন স্বপ্ন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিল, দুহাত তুলে আশীর্বাদ করেছিল। তার পরবর্তীকালে টেট দুর্নীতি, ত্রিফলা দুর্নীতির পরেও মানুষ ভেবেছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভালো, বাদবাকি সবাই খারাপ, তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়। 2021-এও সব ভুলে ওই ভাঙা পায়ের সেন্টিমেন্টে, অনেক বাংলা নিজের মেয়েকে চায় সেন্টিমেন্টে জিতলেন। কিন্তু মানুষ বুঝে গেলেন যে মানুষ কি ভুলটা করেছে। 26-এ মানুষ সেই ভুলটা আর করেনি। হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, হোয়াট এভার দ্য কন্ডিশন ইজ, ডেমোক্রেসি মাস্ট উইন। একটা পুরোনো কথা আছে, লর্ড ডেনিং বহুদিন আগে বলে গেছিল যে বি সো হাই, দ্য ল ইজ অ্যাবভ ইউ। 2021 নির্বাচনের পরে 1 মাস, যেটা আপনার মনে আছে, আপনি একজন বর্ষিয়ান সাংবাদিক, ওই 1 মাস না আমরা বডি গুনছিলাম আমাদের কার্যকর্তারা কতজন ঘর ছাড়া হলো, কতজনকে আমরা শেল্টার দিলাম, কতজনের অল্প একটু খাবার পৌঁছে দিতে পারলাম, কত আমাদের বোন দিদিরা ধর্ষিতা হলেন। 1 মাস চলে গেছে, পশ্চিমবঙ্গে শাসকের আইনটা আর নেই, আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, চোরগুলো জেলে যাচ্ছে এবং মানুষ খুশি। আমরা যে প্রমিস করেছিলাম, আমরা সেরকম বলতে পারি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুপার পাওয়ার আমরা নই।
যে ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে সব কাজ করে ফেলেছি, বাট একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে। আমাদের যে সংকল্পপত্রে যে প্রমিসগুলো ছিল তো কতটা ফুলফিল করা সম্ভব হচ্ছে? হচ্ছে তো। অন্নপূর্ণা ভাণ্ডার হলো, মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি হলো, আমুলের ইনভেস্টমেন্ট আসলো, অন্যান্য ইনভেস্টমেন্টগুলো আসছে, কাজের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, সিন্ডিকেটরা আছে, এবং বড় কথা চোরগুলো জেলে যাচ্ছে। তো পিপল আর হ্যাপি। তো এই সরকারের রং নেই, এই সরকার রাজনৈতিক রঙে চলে না। হ্যাঁ, রাজনৈতিক দল অবভিয়াসলি আছে, সরকারের দাদা আপনি বলুন শেষ কবে আপনি দেখেছেন যে প্রশাসনিক বৈঠক হচ্ছে, বিরোধীরা ডাক পেয়েছে? কোন দিন হয়েছে? এই সরকার সেটা করেছে। বিরোধীরা যারা প্রধানমন্ত্রীকে একসময় গালাগালি করেছিল, বর্তমান মুখ্যমন্ত্রীর সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল, তারাও ডাক পেয়েছে প্রশাসনিক বৈঠকগুলোতে, অনেকে আসছেও। কারণ এই সরকার বিশ্বাস করে যে সরকারের রাজনৈতিক রং হতে পারে না, সবাইকে নিয়ে সরকার এবং মানুষের জন্য সরকার। তো ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। তো মানুষের জন্য কাজ হবে, সেটাই হচ্ছে। হ্যাঁ, 1 মাস সময়টা যদি বলেন তাড়াতাড়ি অতিক্রান্ত, কারণ আমরা টাইম পাইনি, যে প্রেশার চলে, বিশেষ করে 4 তারিখের পরবর্তীকালে যে নতুন নতুন বিজেপির আমরা দেখতে পেলাম, অদ্ভুত অদ্ভুত প্রাণীদের, সবুজ আবির মুখে সঙ্গে সঙ্গে গেরুয়া আবির লেগে গেল, তাদের যে অত্যাচার পরবর্তীকালে চালানোর চেষ্টা করেছে সেটা আমরা আটকানোর চেষ্টা করেছি। অনেকজন অ্যারেস্ট হয়েছে তার জন্য, অনেকজন সাসপেন্ড হয়েছে সেই কারণে, অনেক পুরনো আমাদের কার্যকর্তা মানে আবেগে ভেসে গেছিল, আবেগে ভেসে গিয়ে নতুনদের সাথে মিশে অনেক কিছু করছিল, হয়তো সাসপেন্ড করা হয়েছে। জেলা সেক্রেটারি লেভেল পর্যন্ত নেতাদের সাসপেন্ড করা হয়েছে, মণ্ডল নেতৃত্ব তো গেছেই। তো দিস ইজ বিজেপি, ইজ এ পার্টি উইথ ডিফারেন্স। আমরা জানি সরকার এবং রাজনৈতিক দল এক নয়, সরকার সরকারের কাজ করছে, রাজনৈতিক দল রাজনৈতিক দলের করবে। তরুণজ্যোতি তেওয়ারির কাছে সাধারণ মানুষ যারা তোমার কেন্দ্রের সাধারণ মানুষ, তারা তো খুব রোমাঞ্চিত, এবং গত কয়েকদিন ধরে, মানে আমি বলবো গত 30 দিন ধরে গেলে প্রত্যাশা একদম পারদ চূড়ান্ত জায়গায় উঠেছে। তাতে নিজের জীবনযাত্রার কতটা পরিবর্তন ঘটেছে? নিজস্ব জীবনযাত্রা বলে কিছু আছে বলে মনে পড়ছে না আমার, তবে আই ক্যানট ব্লেম এনিওয়ান, কারণ এটা তো আমি চুজ করেছি, আমি চুজ করে কাউকে ব্লেম করতে পারি না। পলিটিক্স আমার চয়েস ছিল। হ্যাঁ, ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ দলের কাছে আমি করেছিলাম, কে মনে করেছে না সুযোগ দেওয়া উচিত, টিকিট দিয়েছে, জনগণ ভোটে জয়ী করেছেন, এবং কার্যকর্তারা তো অবশ্যই। যেটা আমি চুজ করেছি সেটা কমপ্লেন থাকার কোনো অধিকার নেই। পাবলিক সার্ভিসে নিজেকে ডিভোট করেছিলাম, সো জনপ্রতিনিধি বলা হয়। যখন আমি সরকার থেকে একটা ভাতা পাচ্ছি, তো বেসিক্যালি কোট আনকোট আমি ওই জনতার চাকর, তো জনতার সার্ভেন্ট। তো জনতার সার্ভেন্ট যেভাবে থাকা উচিত আমি সেভাবেই থাকছি, মানুষের হেল্প করছি যতটা সম্ভব, যতটা পারছি। প্র্যাকটিক্যাল মানুষের প্রত্যাশা একটু বিগড়ে গেছে। আগের সরকারের নেতারা নিজেদেরকে মোটামুটি কোর্টের ওপর ভাবতো, নেত্রী যাদের গুন্ডা কন্ট্রোলার, নেতাগুলো তো ছিলই সেরকম। তো ভাড়াটিয়া উচ্ছেদ হোক, জমির ঝামেলা হোক, প্রাইভেট ডিসপিউট হোক, সেগুলো নিয়ে চলে আসছে অনেকে। তো ভদ্রভাবে বলা হচ্ছে আমি তো গুন্ডা নই, সেগুলো করতে পারবো না, এগুলোর জন্য কোর্ট আছে। সরকারি তরফ থেকে যদি কিছু দরকার হয়, সরকারি মানে কাজগুলো হচ্ছে না, বা আর্টিকেল 12 অথরিটিস যারা আছে, মানে মিউনিসিপ্যাল বডিজ অ্যান্ড সিভিক বডিজ, সেই কাজগুলো ঠিকঠাক করছে না, আমাকে জানাতে আমি হেল্প করব। প্রাইভেট ডিসপিউটের জন্য আমার কার্যালয় নয়, আর মোরওভার আমার কার্যালয়, আমার সকল বিধায়ক কার্যালয় কিন্তু রীতিতে আমি ওপেন, আমার যেটা হয়েছে জনতার কার্যালয়। অ্যান্ড আপনাদেরকে আমি ওয়েলকাম জানাবো, যে কোনো একদিন, কালকে আমি বসবো সেখানে, যখন বসবো আপনার কেউ দরকার নেই, কেউ একজন দরকার হলে ক্যামেরা মানে লুকিয়েও নিয়ে আসুন, একবার আসুন, একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন কতজন লোক থাকে and what kind of service they get. আমি এই বিষয়ে আসছি, অবশ্যই প্রশাসনিক বিষয় এবং তার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তো কথা হবেই, কিন্তু তার আগে টাফ টকে, বিশেষত বাংলা হান প্রেজেন্ট টাফ টকে একটু কয়েকটা তো একটু টাফ প্রশ্ন থাকবেই। তরুণজ্যোতি তেওয়ারি যেদিন থেকে
লোক হলো সেদিন দুজনের জিনা হারাম হয়ে গেল। একজনের নাম গর্গ চ্যাটার্জি আর আরেকজনের নাম দেবরাজ। আগে থেকে কি ওই লিস্টে 1 নম্বর 2 নম্বর করে লেখা ছিল এদের নাম? মানুষদের নিয়ে আলোচনা হোক ঋতুদা। যদি কোনোদিন মানে আপনি ক্রুয়েলটি টু অ্যানিমাল বা অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলবেন, ঠিক করেন, ডাকবেন, সেদিনকে আমি গর্গকে নিয়ে বলবো। আপাতত মানুষ হোক, গর্গ মানুষের পর্যায়ে পড়ে না, আমি মনে করি না। একটা অত্যন্ত অভদ্র ছেলে, যার মিনিমাম কার্সি নেই, বাঙালি অবাঙালি করে, বাঙালি অবাঙালি জানে না। চট্টোপাধ্যায় কান্নকুব্জ ব্রাহ্মণ, অরিন ওরও উত্তরপ্রদেশ। তো ওদের ক্ষমতায় চললে কোনোদিন চৈতন্য মহাপ্রভুকেও বহিরাগত বলে দেবেন। বিশ্বম্ভর মিশ্র, কৃত্তিবাস ওঝা ওদের কাছে বহিরাগত। আমি বলছি এগুলো মানুষ করে না। অবশ্য জন্তু জানোয়ারের সাথে বা তুলনা করবো কী করে বলো তো? জন্তু জানোয়ার এরকম নোংরা হয় না, বেরা কোনো এক্সট্রা এলিয়েন হবে। তো গর্গ এত ইম্পর্টেন্ট না যে ওকে নিয়ে এত কথা বলবো আমি, বরং দেবরাজকে নিয়ে বলি। আমার প্রতিদ্বন্দ্বী ছিল ভোটে দেবরাজ চক্রবর্তী। হ্যাঁ, খাতায় কলমে অদিতি মুন্সি ছিলেন, বাট দেবরাজ চক্রবর্তী। যখন ইলেকশন শুরু হলো, পার্সোনাল ফাইট উইথ হেম, পার্সোনালি কিছু দেখা হলো অনিমাদির, অর্থাৎ সুজন বা প্রসেনজিতের মায়ের। কাকিমা জড়িয়ে ধরে যে কাঁদলেন, আমাকে দেখালেন বাড়ির বাইরে ছোট্ট একটা ঘর, পুরো এলাকায় হরিচাঁদপল্লির কমন টয়লেট, বাড়ির মতো টয়লেট নেই, বেরিয়ে দেখালেন না বাঁশ এরকম বেরিয়ে আছে, বলে এখানে আমার ছেলেকে ঝুলিয়ে দিয়ে গেছিল। দোষ কি? ছেলে তার বিজেপি করতো। কোভিড টাইম সে কমপ্লেন করেন, কমপ্লেন করার পরে কেস স্টার্ট হয়, সিবিআই ইনভেস্টিগেশন স্টার্ট হয়। তারপর কোভিড টাইম চলছিল, ভ্যাকসিন আসলো, তো উনি গেলেন ভ্যাকসিন নিতে। হাজব্যান্ড প্যারালাইসিস ছিল, তাকে লাথি মেরে সরিয়ে দেওয়া হলো দেবরাজ চক্রবর্তীর নির্দেশে। সরিয়ে দিয়ে বলা হলো, আমাদের নামে কেস করবি, আবার ভ্যাকসিন দিতে এসছিস। ওনার স্বামী আলটিমেটলি মারা গেছেন, ভদ্রমহিলা বেঁচে আছেন, তার জীবনের টাইম ছেলের মৃত্যুর শাস্তি চাই, বিচার চাই। জেতার পর দেখা হয়েছে ভদ্রমহিলার বহুবার। সঙ্গে? আমি বলি নাই তো দা, আমাকে অনেকদিন ধরে চেনেন আপনি, আমার নামটা তরুণজলি তিওয়ারি, মেমোরিজ খুব একটা খারাপ নয়, ওটার ভরসায় চলি। আর আমি কাছের লোক যা মিসগুলো করি আমি ভুলি না। তো দেবরাজের শেষ না দেখা পর্যন্ত আমি থামবো না। আমিও দেখতে চাই এরকম একটা জন্য কতটা ক্ষতিকর। এটা কি ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট, এই যে বিরাট সাম্রাজ্য, তার অন্যতম জেনারেল একদম সে ছিলেন দেবরাজ একদম চক্রবর্তী? একদম। একটা আত্মসহায়ক ছিলেন পূর্ণেন্দু বসুর। দেবরাজ ফার্স্ট জেলে গেল পূর্ণেন্দু বসুর অভিযোগে, সেও চাকরি দুর্নীতি। সেখান থেকে কংগ্রেসের টিকিট, কংগ্রেসে জেতা, তৃণমূলে ব্যাক করা, মন্ত্রীর আত্মসহায়ক, ক টাকা তার মাইনে, সে কয়েক হাজার কোটি সম্পত্তি, 2.5 থেকে 3,000 কোটি সম্পত্তি হবে দেবরাজের, ভুল না করি। ভোটের কয়দিন আগে 25/3/2026 হঠাৎ করে দেবরাজ এবং অদিতি মুন্সি তাদের সব সম্পত্তি বিক্রি করলেন। প্রশ্ন হচ্ছে, বিক্রি করে টাকাটা গেল কোথায়? ইলেকশন এফিডেভিটে তার উল্লেখ নেই। এই প্রপার্টি ছিলেন, সে কেনার টাকাটা গেল কোথায়? কেনে অনেকে তো আবার অনেক কিছু বলে, এর পিছনে অনেক কথা আছে, এর পিছনে অনেক কাহিনী আছে। তো কথা ও কাহিনী নিয়ে আরেকদিন কথা হবে না হয়, অনেক পাবলিশার্স আছে। এবার এই ওভারঅল ইস্যুগুলোর টাকার গল্প, আমি অদিতি মুন্সিকে কিছু বলিনি, কারণ একজন মহিলা, আমি চাই তাকে আক্রমণ করতে, করি, এখনো চাই না। তার মানে এটা নয় যে তিনি কিছু জান। এই প্রপার্টি তো তার নামেও ছিল, প্রপার্টি বিক্রি তিনিও করেছেন। টাকা কোথা থেকে আসলো তার স্বামীকে জিজ্ঞেস করতে কোনোদিন ইচ্ছা হয়নি? তিনি ভোটের সময় তরুণজ্যোতি তিওয়ারি, খুব মিষ্টি কথা বলেন উনি, তরুণজ্যোতি তিওয়ারি বলছেন আমার স্বামীকে জেলে ভরবেন, তো উনি জানেন না হিন্দু শাস্ত্র, মিষ্টি করে বলছেন। অতটা মিষ্টি আমি নই। তো ওখানে খালি একটাই জিনিসই বলার, তথাস্তু।
বিশদে আলোচনা করব, কিন্তু একটা জিনিস তরুণজ্যোতি চক্রবর্তী আমি ধরে নিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জেনারেল, প্রতিপত্তি ক্ষমতায় আপাত অত্যন্ত মিষ্টভাষী এই ব্যক্তিত্বের আড়ালে আরো একটা ছবি ভেসে উঠছে, এবং সেটা নির্বাচনের আগে একেবারে হলফনামার মতো জমা দেওয়া হয়েছে, এবং বিভিন্ন জায়গায় একেবারে যেসব জায়গায় বিশেষ করে নির্বাচন কমিশন থেকে আইনের সেই সময় রক্ষকের কাছেও তুমি দিয়েছিলে, এইটা অন্য কেউ খুব কিন্তু এই রকম দেবরাজ চক্রবর্তীর মতো পার্লামেন্টে তৃণমূলের যে সমস্ত এমপি এবং বিধানসভায় এই যে রং বদলে যাওয়া এমএলএরা আছে, যাদের অনেকে ভালো তৃণমূল বলছে, অনেকে তৃণমূল বলছে, আমি জানি না তৃণমূলের মধ্যে বোধহয় জোর প্রতীক নিয়েও লড়াই হবে, তুমি আইনজ্ঞ এটা বলতে পারবে। অনেকে আবার খুব মজা করে বলছে যে না, জোড়া ফুলটা আর কাউকেই দেওয়া উচিত নয়, একটা তৃণমূল থাকুক, চোরের শীত কাটা আরেকটা বালিশ প্রতীক। আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে মানুষ, এই যে তোমার মতো যারা লড়াইটা করেছে, মানুষ তো ভোট দিয়েছে, সবাই তো ভারতীয় জনতা পার্টির একেবারে সক্রিয় কর্মী বা সমর্থক নয়, কিন্তু সবাই প্রাণ ঢেলে পদ্মতে ভোট দিয়েছে এবং তারা পেতে চেয়েছে। এই যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক এবং যারা সংসদে এমপি, শুধুমাত্র রাজনৈতিক সমীকরণে এদের নিয়ে নিলে কোথাও মনে হয় না যে কোথাও সাধারণ মানুষ ক্ষুণ্ণ হবে? কারণ এরা তো চাইছে এদের এই বিপুল সংখ্যক অ্যাসেট, তুমি যে কথা বলছিলে যে দেবরাজের কয়েক হাজার কোটি টাকার অ্যাসেট, ঠিক সেই অ্যাসেটটাকে যাতে তারা ঠিক করে রাখতে পারে, সেই জন্য তারা চেষ্টা করছে। এটা সাধারণ মানুষ বুঝতে পারছে। কোথাও মনে হচ্ছে না এটা একটা অন্যদিকে চলে যাচ্ছে ব্যাপারটা? ঋতদা, কেউটো সাপের আবার ভালো খারাপ কি জিনিস হয়? কেউটের সাপ তো কামড়াবেই, তার আবার ভালো খারাপ কি? তো আমি আবার বলছিলাম, এই মানে প্রাণীদের ওপর হিংসা আমি সমর্থন করি না। তো ভালো খারাপ তৃণমূল বলে কিছু হয় না, ঠিক যেমন সোনার পাথর বাটি হয় না। তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% ডাকাত। ভালো মিথ, ভালো তৃণমূল বলে কিছু নেই। হ্যাঁ, এক্সেপশনস আছে। না, আমি এক্সাম্পল দিই, বাবু, সুখেন্দু শেখর বাবুর নামে তো কোনোদিন কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। যে ফ্যামিলি থেকে উনি বিলং করেন, সেখান থেকে তো ওনাকে কিছু বলাটা উচিত নয়। পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে তার ফ্যামিলির অবদান যথেষ্ট আছে। হ্যাঁ, তো উনি কেন তৃণমূলে গেছিলেন সেটা উনি বেটার বলবেন, সেটা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই। বাদ বাকি বিধানসভার কথা যদি বলি, বিধানসভার তৃণমূলের ক্যাওয়াস চলছে। আমরা বাইরে থেকে যারা লাফালাফি করে, যাদের একমাত্র বালিশ একসময় যাদের অত্যন্ত প্রিয় খাদ্য ছিল, খেতেন না, টেস্ট করতেন জিপ টিপ দিয়ে, তো তারা এখন কি করছেন না করছেন নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মনে হয় না দলেরও কোনো মাথা ব্যথা আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা কথা পরিষ্কার বলেছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যে রাজ্যে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। কোনো অভিযোগ হলে ব্যবস্থা হবে, সে যতই বড় কেউ হোক না কেন। তো আজকে অনেক অনেক আমি শুনছিলাম, জুন মালিয়ার বক্তব্য শুনছিলাম, যেমন আমি দীপক অধিকারী বা তুমি তো বলেছিলেন 5 তারিখের পর ডিজে চলে আসছি, আমি দীপক অধিকারীর কথা বলি। হ্যাঁ, অপোজিশন পার্টিতে ছিল, পলিটিক্সে ছিল, কিন্তু খুব একটা লুজ কমেন্ট, বাজে কমেন্ট ওনাকে করতে আমি শুনিনি। মিস করেছি কিনা আমি জানি না, আমি জ্ঞান তো শুনিনি। হ্যাঁ, অন্যান্য যারা ছিলেন, মানে সকল টলিউডের কোট আনকোট পাবলিক, যাদের পলিটিক্যাল গ্রাউন্ড হলে 5 পয়সার ধারণা নেই, তারা বড় বড় কথা, সায়নী ঘোষ থেকে শুরু করে জুন মালিয়া, শতাব্দী রায়, এর প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমরা জানি, প্রত্যেকের হিস্ট্রি, জিওগ্রাফি সবই জানি। দল কি করবে, দলের সিদ্ধান্ত নিয়ে আমার বিশেষ কোনো বক্তব্য নেই, কারণ আমি দলের একজন সাধারণ কার্যকর্তা। আমার দলের হিসাব হচ্ছে, আমার প্রেসিডেন্ট যেটা বলে সেটাই আমার দলের, আমাকে সেটা শুনতে হবে। একটা নিষ্ঠাবান কার্যকর্তার কর্তব্য সেটা, আমি সেই কর্তব্য পালন করি। কিন্তু কয়েকজন, যেমন একটা এক্সাম্পল দেখলাম, চুপচাপ কোনায় বসেছিল মিটিংয়ে, তারা এনডিএ সমর্থন করতে পারেন। এনডিএতে সমর্থন করা আর বিজেপিতে আসা এক জিনিস নয়। এনডিএতে অনেক কটা পার্টির একটা কনসোর্শিয়ামে সবাই যে বিজেপির আইডিওলজিকে পুরো ফলো করে তা নয়। রিজনাল পার্টিস আছে ওখানে, যারা রিজনাল আসপেক্টটাকে বড় করে দেখে, বিজেপি ন্যাশনাল আসপেক্টটাকে বড় করে দেখে। তখন একজনকে দেখলাম বাপি হালদার, মথুরাপুরের
মথুরাপুরের সাংসদের নামে কি কি অভিযোগ ছিল? গ্রাম পঞ্চায়েত থেকে সাংসদ হয়েছেন, গ্রাম পঞ্চায়েত প্রধান থাকাকালীন কি কি অভিযোগ ছিল না ছিল সবই জানি। মামলা চলছে, যে মামলা করেছিল তাকে তৃণমূলে নিয়ে নিয়েছিল বাপি হালদার, মামলা স্টপ করে দিয়েছিল। মামলা আমার কাছে কলকাতা হাইকোর্টে ছিল, আমার কাছ থেকে মামলাটা নিয়ে নেওয়া হয়, যেহেতু দল পাল্টালো। তো আমার মনে হয় এই মামলাগুলো তদন্ত হবে। তো এখানে এসে যারা এসে লাফাচ্ছে তাদেরকে মনে করিয়ে দিই, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিজেপির নেতা মন্ত্রীরাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো এটা বিজেপি, সব বস একটু সাবধানে। এবার তরুণজ্যোতি একটু অন্য প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে দেবরাজ সম্পত্তি এবং অবশ্যই তার সম্পত্তির যে কেসগুলো নিয়ে বিভিন্ন সময় আদালতে বিভিন্ন সওয়াল জবাব হচ্ছে, সেখানে দৌর্দণ্ড প্রতাপ এবং রাজ্যসভার প্রাক্তন এমপি, একটা সময় কলকাতার মেয়র ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবী লড়ছেন। কোথাও কি মনে হচ্ছে যে এই যে সিপে মূল কথাটা আসছে, বা বিকাশ বাবুর মতো মানুষ, দেখো তুমি আইনজীবী হিসেবে জানো, আমরা সবাই জানি বিকাশ বাবু অর্থের জন্য তাকে এখন কেস করতে হচ্ছে, মানে গ্রাসাচ্ছাদনের জন্য কেস করতে হচ্ছে, এইটা পেশাগত এই কারণটা নয়। কোথায় হলে যে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন বিকাশ বাবুর মতো এরকম স্বচ্ছ, অনেকেই স্বচ্ছ বলেন, হ্যাঁ তার খাওয়া দাওয়ার প্রসঙ্গে আমি আসছি না, কিন্তু স্বচ্ছ ভাবমূর্তির একজন আইনজীবী রাজনীতিবিদ দেবরাজের হয়ে লড়ছেন। অন্য কেউ হলে হয়তো আমি বলতাম না। আমি অনেকেই জানেন না, তৃণমূলে সেই বিখ্যাত মাফিয়া জায়েন্ট সিংকে মনে আছে? জায়েন্ট সিং এ কলকাতা হাইকোর্টের আইনজীবী কে ছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফ্যাক্টর নয়, আমি এখানে একটা অন্য আসপেক্টে আছি। আমার যদি মনে হয় আমার ক্লায়েন্ট ঠিক, লয়ার হিসাবে আমি ক্লায়েন্ট রিফিউজ করতে পারি না, নর্মালি আমার রাইট আছে, কার মামলা নেবো না নেবো আলাদা ব্যাপার। কিন্তু পরে আমি অন্য কিছু করতে পারি না বা তার নেগেটিভ কিছু বলতে পারি না, একটা প্রফেশনাল প্রিভিলেজ জিনিস থাকে। তো সেখানে দাঁড়িয়ে রমেশ মালিক, প্রাইমারি দুর্নীতির অন্যতম মামলা এটা, রমেশ মালিক মামলার প্রধান আইনজীবী ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই মামলায় সিবিআই চার্জশিট মানে রিপোর্ট দিয়েছিল, রিপোর্ট দিয়ে বলেছিল দেবরাজ চক্রবর্তী এই এলাকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট, চাকরি বিক্রিতে আছে। সেই মামলার একটা পার্ট আমিও, একটা অ্যাপ্লিকেশন আছে আমার ওখানে, আমিও, সো আমার কাছে রিপোর্টটা আছে। তো প্রশ্ন হচ্ছে বিকাশবাবু জানতো যে দেবরাজ চক্রবর্তী চাকরি চোর, তারপর মামলাটা কেন নিলেন? উনি যদি বলেন আইনজীবী হিসাবে নিতে পারি, তাহলে ওনার একটা ঠিক একটা ভুল, ঘটনাটা তাহলে ভুল মনে করেন তিনি, যে এই যে চাকরি চোর এটা তাহলে তিনি ভুল মনে করেন, সেরকম তো ব্যাপার নয়। আমি আবার বলছি, বিকাশবাবুকে নিয়ে কথা বললে না অনেক কিছু নিয়ে কথা বলতে হয়, আলোচনা হয় না। আমি ইতিহাস কাউকে তো খুব মানে ক্ষমা করে না স্যার, ভবিষ্যতে মাঝে মাঝে ইতিহাস উঠে আসে। আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যখন কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় বিল্ডিংটা নিয়ে কথা বলা উচিত। বর্ণপরিচয় বিল্ডিংটা কখন হয়েছিল, কার সময় হয়েছিল, কিভাবে হয়েছিল। আমার মনে হয় এখন একটু বেঙ্গল শেল্টার নিয়ে কথা বলা উচিত, সমর নাগকে নিয়ে কথা বলা উচিত। ইয়েস, আই এম টেকিং নেম। সমর এবং বেঙ্গল শেল্টারের সাথে বামপন্থীদের সম্পর্ক নিয়ে একটু কথা বলা উচিত। কোনোদিন একান্তে বিকাশবাবুকে জিজ্ঞেস করবেন, আশা করি উনি বলে দেবেন। বামপন্থীরা বিশ্বাসঘাতক বরাবর, বামপন্থার সাথে পশ্চিম ভারতবর্ষের বামপন্থার সাথে বিশ্বাসঘাতকতা আছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস, তারা বিজেপি করতো না। ছোট থেকে তাদেরকে শেখানো হয়েছিল যে রিলিজিয়াস ইজ ওপিয়াম অফ মাসেস, অর্থাৎ ধর্ম হলো আফিম। সে চন্দন দাস, হরগোবিন্দ দাস যখন খুন হলো, তাদেরকে আইনি সহায়তা আমরা দিয়েছিলাম, আমার পরিবারকে। খুনিদের হয়ে মামলা কে করেছিল? বিকাশবাবুর অন্যতম জুনিয়র সব্যসাচী। সব্যসাচী হাওড়ার বামপন্থীদের ক্যান্ডিডেট ছিল। তো এদের জাতের ঠিক নেই, এদের কর্মীদের পাশে থাকতে পারে না, তাদের জাতের ঠিক নেই। আবার বলছি, সিপিআইএম এ তো ভারতের মার্ক্সবাদী পার্টি, আগে ভারতীয় হোক। বিকাশবাবু টাকার জন্য করেছে, কি জন্য করেছে আমি জানি না, তবে কিছু তো ইন্টারেস্টে করেছে। মেরুদণ্ডের দাম কত বিকাশবাবু ভালো বলতে পারবে আমার থেকে। এই যে বিফ খাওয়া, আমি বলছি না খাওয়া ভালো কি খারাপ,
এই যে জিনিসগুলোর প্রদর্শন করা, আরেকজন কবিও ছিলেন সঙ্গে বাংলার, এই যে আমি আমি বিফ খাচ্ছি প্রকাশ্যে, কোথাও কি মনে হয় সিপিএম বা মার্কসিস্ট পার্টিগুলো, তারা, আমার বলতে খারাপ লাগছে কিন্তু আমি এখন সরাসরি জিজ্ঞেস করছি, তারা মুসলিম যে জনসংখ্যা গোষ্ঠী আছে তাদের তোষণ করে চলে? বরাবরই চলে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান তোষণ ব্যাপারটা এসেছিল এদের মধ্যে থেকেই। 2009 মনে করুন, মুসলিম রিজার্ভেশন ইন দ্য গাইস অফ ওবিসি চালু করেছিল বামপন্থী সরকার, কমিউনিস্ট সরকার পশ্চিমবঙ্গে। মুসলমানদের লাগবে এই জন্য ওবিসি রিজার্ভেশন ইন দ্য মানে মুসলিম রিজার্ভেশন ইন দ্য গাইস অফ ওবিসি চালু করলো। তারপর তৃণমূল এসে সেটা একটা আইন আনলো, মামলা টামলা অনেক কিছু হলো, আপনি জানলেন। তো বামপন্থীরা জানতো এদেরকে লাগবে। দেখো, গরু খাওয়া নিয়ে একটা অদ্ভুত জিনিস আছে, তো এটা নিয়ে একটু কালচার করা উচিত বলে আমার মনে হয়। 1400-1500 বছর আগে মিডল ইস্টে ওই বালির দেশে গরু ছিল কিনা সন্দেহ। হযরত মুহাম্মদ তার জীবদ্দশায় কোনোদিন গরু দেখেছে কিনা সন্দেহ। গরু কেমন দেখতে হয়, কারণ মরুভূমিতে গরু থাকে না। কুরবানির সাথে গরুর কি সম্পর্ক আছে আমি জানি না। তো ভারতবর্ষে এই গরু কুরবানি দেওয়ার ব্যাপারটা, ইফ আই এম নট রং, তো ঔরঙ্গজেব ইজ দ্য পার্সন যে ইন্ট্রোডিউস করেছিল। কেন ইন্ট্রোডিউস করেছিল? জানতেন যে হিন্দুরা পুজো করে মানে গোমাতা হিসাবে। সবথেকে মাস কনভার্সন তো ঔরঙ্গজেবের সময় বেশি হয়েছিল, অত্যাচারী ছিলেন বড্ড। তো সেই সময় দাঁড়িয়ে তিনি যে গরু কোরবানি এবার চালু করলেন, তারপর থেকে চলে আসলো। কে কি খাচ্ছে সেটা নিয়ে আমার মন্তব্য বিশেষ থাকার কথা নয়, তো কি কারণে খাচ্ছে এটা ফ্যাক্টর। তো গরু কোরবানি চালু হলো হচ্ছে হিন্দুদের সেন্টিমেন্টকে হার্ট করার জন্য। বিকাশ ভট্টাচার্য এবং সুবোধ সরকার মাঝ রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেলো জাস্ট টু হার্ট হিন্দু সেন্টিমেন্ট। এদের কাছে ধর্মান্ধতা মানে হিন্দু ধর্মের ইস্যুগুলো থাকে। মনে করে দেখো, যখন সুভাষ চক্রবর্তী বেঁচে ছিল, সুভাষ চক্রবর্তী সেই বিখ্যাত শ্যামা সঙ্গীত, সরি, তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ার নিয়ে শোকজ করা ব্রেকিং নিউজ হয়ে গেছিল, শোকজ করা হয়েছিল তাকে। দুপুর বেলায় ব্রেকিং নিউজ চলছে সব চ্যানেলে। তিনি বলেছেন শ্যামা সঙ্গীত করতে যাচ্ছি। যাই হোক, এবার পরবর্তীকালে অনেক বামপন্থী নেতা যখন হজে যেত, সেটা নিয়ে কিন্তু কথা এই সিলেক্টিভ অ্যাপেসমেন্ট বা এই সিউডো সেকুলারিজম, এটা বামপন্থীদের রক্তে আছে, বরাবর আছে, এবং এরা ইচ্ছা করে করে। তাহলে কি বামপন্থীরা হিন্দু জনগণ না, ওরা মুসলিমদের ভোট ব্যাংক মনে করে চলে, তো ওই কনসোলিডেটেড ভোট ব্যাংকটাকে টার্গেট করে। অ্যান্ড এটা বাই নেচার। যেমন কমরেড সেলিম কলকাতায় থাকলে কমরেড সেলিম হয়, রাজাবাজারে গেলে মোহাম্মদ সেলিম হয়। ভোটের সময় দাঁড়ানোর জন্য মুর্শিদাবাদের মাইনরিটি পপুলেটেড সিট তাকে খুঁজতে হয় যদি জিততে পারে। বাই নেচার বোঝা যায় এই কম। তাহলে এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দলটা বলছি না কারণ তার মালিকানা কার এই নিয়ে তো কেউ আমরা জানি না, বিতর্কিত ব্যাপার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নিকট আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা মধ্যে কোনো পার্থক্য নেই? পলিটিক্যাল হিস্ট্রি আমার থেকে বেটার আপনি বুঝবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট ইলেকশনটা আপনি মনে করুন, আমি ওই সময় আমিও পড়েছি, আশা করি আপনিও পড়েছেন। সোমনাথ চট্টোপাধ্যায়কে মনে তিনি হারিয়েছিলেন 1984 সাল। যাদবপুর এলাকা যে বস্তি সাইডে মুসলিম যেটা পপুলেশন আছে, সেই পপুলেশনের কথা সিপিএম তখনও ভাবেনি, কংগ্রেস তো ভাবেইনি। তো ওই সময় দাঁড়িয়ে মুসলিমস ক্যান বি এ ভোট ব্যাংক, আর এটাকে একটা কাল্টিভেশনের জায়গা হতে পারে যদি কেউ ভেবে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু জায়গা তিনি সম্পর্ক বরাবর ভালো রেখে গেছেন, তার কারণই ওটা, এবং সেখান থেকে ক্যাচ করা, এগিয়ে আসা। মুসলমানদের উন্নতি না করার পিছনে রিজনও কিন্তু এটাই। প্রতিজি ফাউন্ডেশনের রিপোর্ট আপনি দেখে নিন, প্রতিজি ফাউন্ডেশন মানে অমর্ত্য সেনের অর্গানাইজেশন, তার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের একটা মুসলিম পরিবারের এভারেজ মান্থলি ইনকাম মাত্র 5,000 টাকা পরিবারের, 2016 রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে এদেরকে শিক্ষিত করলে, এদের সমাজের মূল স্রোতে আনলে এরা আমার কথায় ভুলবে না। তো এই টুপি পরে, টুপি পরানোটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বাম
কি শিখেছে? আমি এবার একেবারে চলে আসছি, দেখতে দেখতে 30টা দিন কেটে গেল। ঠিক যে যারা অন্য ধর্মে জন্মেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন একজন। এটাও তো ঠিক, মিনি পাকিস্তান নিয়ে কথা হয়েছে। আবার এটাও ঠিক যে একটি ক্লাস 10-এর ছেলে, সে শুধু নির্বাচনের পর সে গিয়েছিল স্কুলে, সে কোথাও একটা ভিডিওতে জয় শ্রীরাম বলেছিল, সেই জন্য তাকে মারা হলো। এই ঘটনাগুলো তো ঘটছে, পর পর ঘটে চলেছে। মানে এটা যদি পাকিস্তানে বা বাংলাদেশে সংখ্যালঘু কেউ এই ধরনের ঘটনা ঘটাতো, মানে এটা তো ভাবা যায় না। কোথাও কি মনে হয় যে পশ্চিম বাংলায় যারা সনাতনের কথা বলে, পশ্চিম বাংলায় যারা হিন্দু, তারা আসলে ভোট অবধি নিজেদের ঠিক রাখে, ভোটের বাইরে আর দেখে না। এই ঘটনাগুলো ঘটার পরেও তো এরা ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। প্রবলেম না, ইস্যুটা কি রেখে দাদা? ভারতবর্ষ সংখ্যালঘু কেন জানো তো? ভারতবর্ষ সংখ্যালঘু কারণ হিন্দুরা মেজরিটি। আমরা যেমন বলি সর্ব ধর্ম সম্ভবা, আমরা তেমন বলি সর্ব সুখিনা ভবন্তু। আমরা বাসুদেবই কুটুম্বকমের কথা বলি, বিশ্বটাকে একটা পরিবারের মতো দেখি। যে মানে ভগবানে বিশ্বাস করে তিনিও আমাদের, যিনি নিরাকার মনে করেন তিনিও আমাদের, বিশ্বাস করে না আহম ব্রহ্মাস্মিতে বিশ্বাস করে তিনিও আমাদের। তো অ্যাথিস্ট হোক আর যাই হোক তিনি আমাদের, এটা হিন্দু ধর্মে আমাদের বিশ্বাস। উল্টো দিকে প্রবলেমটা কি, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে দের ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, এবং যারা আল্লাহ বিশ্বাস করেন না তারা হচ্ছে কাফের। তো দিস ইজ দ্য রুট অফ দ্য প্রবলেম, যে আমি অন্যকে পাই না। তো আইডিয়া চেঞ্জ হওয়া উচিত। আমরা কোনোদিন ওই হিন্দু তন মন হিন্দু জীবন রগ রগ হিন্দু মেরা পরিচয়, ওই বিখ্যাত কবিতার লাইন ছিল, জাস্ট বাংলা অনুবাদ এরকম দাঁড়ায় যে কেউ একটা বলে দাও যে রামের নামে আমি অন্য দেশ কবে দখল করতে গেছি, আমি আমার পরিচয় নিয়ে আমার আত্মমর্যাদা নিয়ে বেঁচে গেছি। তো ইয়েস উই আর হিন্দু, অ্যান্ড এটাই বিশ্বাস করি যে ভালো গেছি আমরা, প্রেম ছড়িয়ে গেছি আমরা। পশ্চিমবঙ্গের কথা যদি বলি, আরও চৈতন্য মহাপ্রভুর জমি, আমরা ভালো গান গাই। চৈতন্য মহাপ্রভু যেমন ভালোবাসার গান গাইতেন, যেমন চৈতন্য মহাপ্রভু ওয়াজ ওয়ারিয়ার টু। তো আমার ঠাকুরের দুটো রূপ আছে, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিও ধরেন, তিনি মুরলীধারী, তিনি সুদর্শনটাও কিন্তু ধরেন। তো সুদর্শন যতক্ষণ না ধরতে হয় ততক্ষণই। তো সেমভাবে এই রিলিজিয়াস ইস্যু যেগুলো বলা হচ্ছে সেগুলো বেসিক্যালি কোনো ইস্যুই নয়। কারণ আজকে পশ্চিমবঙ্গের কথা বলি আমি, একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ, তিনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটু মসজিদে মানে আজান ফাজান শোনেন দিনে 5 বার, শুনে যদি বলেন তার খিদে পাবে না, তার কাজ লাগবে না, তাহলে লেট দেম বি হ্যাপি লাইক দ্যাট। সরকার বিশ্বাস করে কাজে, সরকার বিশ্বাস করে ধর্ম কি, ধর্ম যেটা ধারণ করা হয়, যেটা আমাদের চলার পথ দেখায়। ধর্ম এমন কিছু হতে পারে না যে অন্য কাউকে অস্বীকার করে দেয়, বলে দেয় মেরে দাও, অবিশ্বাসী, ওর কাছে জাকাত নাও। ইটস নট রিলিজিয়ন। তো থিংস আর চেঞ্জিং। আমি আজকে তোমাকে কথা বলতে পারি, আমি যে এলাকা থেকে বিধায়ক, সেখানে একটা মাইনরিটি পপুলার একটা ছোট্ট ওয়ার্ড আছে। তো আমি ওখানে গিয়ে বলেছিলাম যে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি ওই একটা ওয়ার্ডে হেরেছি, ছিল তো কম হেরেছে। আমার বার্তা পরিষ্কার ছিল, আপনারা আমাকে ভোট দিয়েছেন না দিয়েছেন ইররেলিভেন্ট, বিধায়ক হিসেবে যে কাজটা করার আমি করব, এবং আমি চাই এলাকাটা ডেভেলপমেন্ট হোক। যাদেরকে ওরা এতদিন ভোট দিয়ে গেছিলো তাদের ডেভেলপমেন্টটা হয়নি। তো মানুষ করলেই রিলিজিয়াস ইস্যুগুলো আর থাকবে না। এবং ইয়েস, পশ্চিমবঙ্গে অনেক কিছু চেঞ্জ হওয়া দরকার, মানে স্বাধীনতা সবার থাকা দরকার। সবার রিলিজিয়াস সেন্টিমেন্টের দাম আছে। হিন্দু বলে আমরা মেজরিটি বলে এরকম তো হতে পারে না বারবার হার্ট করে বেরিয়ে যাবে, সহ্য করা হবে। প্রভু রামের নাম নেওয়ার জন্য পশ্চিমবঙ্গে জেল হয়েছে, পুজো করার জন্য বারবার কোর্টে যেতে হয়েছে, এগুলো বন্ধ হবে। এটা কি তরুণজ্যোতি ঠিক? মানে অধিকাংশ বাঙালি হিন্দু এবং অবাঙালি হিন্দু, আমি এই কারণে বলছি কারণ এটাও তো একটা ইস্যু করার ছিল যে বাঙালি অবাঙালি, কোথাও এই যে বাঙালি অবাঙালি একটা বিভেদ আনার চেষ্টা
এবং গতবার আমরা দেখেছি বাংলা তার নিজের মেয়েকেই চায়, এইরকম একটা ক্যাম্পেনও এসেছিল একটা বিশেষ বিজ্ঞাপন সংস্থা। সেই সমস্ত বিষয়টাকে সরিয়ে রেখে বাংলাদেশ হতে দেব না এই পশ্চিম বাংলাতে, এবং সেখানে প্রগতিশীল সংখ্যালঘু মানুষও তারাও চাননি বাংলাদেশ হোক। এইরকম কি একটা মানে দুর্নীতি রয়েছে, তৃণমূলের অরাজকতা রয়েছে, এর বাইরেও কি এই একটা মানুষের বিধানসভায় প্রতিফলিত হয়েছে? হ্যাঁ, কিছুটা তো হয়েছে। 85% হিন্দু ইউনাইটেড হয়েছে মোটামুটি। 80% ইউনাইটেড হিন্দু ইউনাইটেড হয়ে গেছে, কারণ তারা দেখেছে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে। তারা দেখেছে বাংলাদেশি হিন্দুদের অবস্থা, ওপারে যাহা দীপু দাস, এপারে তাহাই হরগোবিন্দ দাস। তখন মরতে কেন হলো? হিন্দু হওয়ার জন্য। বর্ডার দেখা হয়, বাংলাদেশের বর্ডারে ভোটের পর পুরো বর্ডারে মাতের হয়ে গেল, রাইট? রেজা, এখন বলবো ম্যাপটা দেখুন একটু। বর্ডার এলাকায় এখন বিজেপি আছে, কারণ মানুষ জ্বালাটা বুঝতে পেরেছে। আমি এরকম সিট আছে পশ্চিমবঙ্গে অনেক, যেখানে 43% টু 45% হচ্ছে হিন্দু। বিজেপি জিতেছে। খড়গ্রামেই আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। খড়গ্রামেই সংখ্যালঘু মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট Exactly. দিয়েছেন, মানে পরিসংখ্যান বলছে। কারণ ইউনাইটেড হয়েছে। হিন্দুরা বুঝেছে যে আমাদের যারা তাদের ন্যাচারাল চয়েসকে পেয়েছে। পশ্চিমবঙ্গে হিন্দু পারে, এটা একদিনে হয়নি। হিন্দুরা মরতে মরতে শিখেছে, পুজো আটকানো থেকে শিখেছে, দুর্গা পুজোর বিসর্জন বন্ধ হয়ে শিখেছে, মালদা দেখেছে, মোথাবাড়ি, দেখেছে। শামশেরগঞ্জ দেখেছে, বসিরহাট দেখেছে, মহেশতলা দেখেছে, ধুলাগড়। ধুলাগড়িয়া দেখেছে, বারবার দেখেছে। মানে পশ্চিমবঙ্গের হিন্দুরা ঠিকই শিখেছে। কিন্তু আমডাঙ্গার মতো আসন বিজেপি জিতেছে। আচ্ছা, আমার আরেকটা বাড়ি যেখানে নাকাশিপাড়া, 43% মুসলিম। নাকাশিপাড়া 17,000 বেশি ভোটে বিজেপি জিতেছে। তো এটা হিন্দু ইউনাইটেড হওয়ার হিন্দুরা বুঝতে পেরেছে। হ্যাঁ, মুসলমানদের যেমন একটা পলিটিক্যাল পার্টি আছে, পলিটিক্যাল কালার আছে, হিন্দু ভোট যদি কনসলিডেশন না হয় হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হবে। হিন্দুরা সেটা বুঝতে। এবার আমি এই প্রসঙ্গে প্রশ্ন করতেই হবে, সেটা হচ্ছে এই 30 দিনের মধ্যে, অর্থাৎ যখন আইনজীবী এবং বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখপাত্র তরুণজ্যোতি তেওয়ারি বিধায়ক হয়েছে, এই পরিচয়টা যখন এই গত 30 দিনে হয়েছে, এই সময় একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। তার আগে আমি একটু দর্শকদের বলে নিই, আপনারা যদি দেখেন পশ্চিম বাংলার সীমান্ত বরাবর জামাতে অর্থাৎ কট্টর ইসলামবাদীরা বাংলাদেশে পশ্চিম বাংলার সীমান্ত বরাবরই তাদের সবচেয়ে বেশি রমরমা। যত পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে দূরে যাবেন তত কিন্তু উদার ইসলামিক বিশ্বাস অবশ্যই তাদের আছে, কিন্তু তারা অন্তত জামাতে বা কোনো সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনিও দেখেছেন যে আমরা দেখলাম যে তিনি ধর্নায়, যখন তিনি একের পর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার বিধায়করা বিদ্রোহ ঘোষণা করেছে, তিনি বুঝতে পাচ্ছেন সংসদে তৃণমূল কংগ্রেস আর সেই জায়গায় নেই, সেই সময় একটা উক্তি করেন যে মাননীয় রাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে, মানে ভারতবর্ষের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে একটি ফোন করেছিলেন বলে উনি দাবি করেছেন। আমরা ফোনটা হয়েছে কি হয়নি জানি না, এবং সেই কথাটা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা দিয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির নবগঠিত সরকারকে আসলে ইসলামিক উগ্র শক্তিকে উস্কে দেওয়ার জন্য এই মন্তব্য? বরাবর এটা করেছেন উনি। এতদিন লুকিয়ে লুকিয়ে করতেন, এখন প্রকাশ্যে করছেন। খারিজি মাদ্রাসা বন্ধের দাবি ফার্স্ট করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেছিলেন মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদী। আমি খারিজি মাদ্রাসার কথা বলছি। বর্ডার এলাকায় খারিজি মাদ্রাসা এবং সেখানে ঘিরে ট্রেনিং সেন্টার গড়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা জানতেন। সেন্ট্রাল থেকে বহুবার তাকে বলা হয়, তিনি কি কোনো স্টেপ নেননি। বর্ডারে খারিজি মাদ্রাসা বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গে পিএফআই এসডিপিআর অ্যাক্টিভিটি বেড়ে চলেছিল। সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবন্ধুকে খুন করে পশ্চিমবঙ্গে
কারণ পশ্চিমবঙ্গ সেফ হেভেনে উঠেছিল। AQIS, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, জামাত, তার বা দুয়ারে সরকারের নামে দুয়ারে জঙ্গি নিয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তো এগুলো কেন? এগুলো কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের রিসেন্ট যে বক্তব্যটা ছিল অত্যন্ত লজ্জাজনক। বাংলাদেশে কে কোথায় খুন হলো না হলো সে নিয়ে ভারত সরকার ইন্টারেস্টেড নয়। কিন্তু স্টেটমেন্টটা ডেঞ্জারাস, সরকারের ইমেজ টার্নিশ করছে। তিনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান ছিলেন রাজ্যে, তার কতটা বলা উচিত কতটা না বলা উচিত জানা উচিত। তবে আমার মনে হয় তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। এক্ষেত্রে তো কেন্দ্র সরকার এবং কমিশনকেও বুঝতে হবে। একজন তিনি ভোটের রেজাল্ট গেছে, তিনি বলছেন আমি হারিনি। তিনি কি করে ভারতবর্ষের মতো জায়গাতে তার রাজনৈতিক দলের এক, দ্বিতীয় যিনি এই ধরনের কথা বললেন আন্তর্জাতিক ক্ষেত্রে এটা তো ব্যবহার করবে। আজ বাদে কাল পাকিস্তান বাংলাদেশের একটা শক্তি এরা তো শুরু করেছে, এবং আমার কাছে সর্বশেষ খবর আছে ফরাসি দেশের সংবাদ মাধ্যমে এটা আলোচিত হচ্ছে। সুতরাং এইটা তো কোথাও তো ভারতবর্ষকে বিপাকে ফেলা। উনি বরাবর করেছেন এরকম। হ্যাঁ, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন কেন্দ্র সরকার? বালাকোটের পর মনে আছে কি বলেছিল? এয়ার স্ট্রাইকের পর অপারেশন সিন্দুর নিয়ে যা কথা ছিল, পুলওয়ামা নিয়ে যেভাবে বলেছেন, তো উনি বরাবর এরম করে আসেন। অবভিয়াসলি তার এগেনস্টে টাডাতে ব্যবস্থা নেওয়া উচিত। বেসিক্যালি তিনি ক্ষতিকর ভারতবর্ষের সার্বভৌমত্বের মনে হচ্ছে দেশদ্রোহী। এক্স্যাক্টলি, ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য তিনি ক্ষতিকর। এরকম একজনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং দেখা উচিত মানে কেন। আমার মনে হয় কিছু অন্য রিলেশনও আছে, কিছু ইনস্টিটিউশনের কথা মতো তিনি এগুলো করছেন, সুতরাং এগুলোকে দেখা উচিত। আই থিঙ্ক সো। আমি এই প্রশ্নে আরেকটা প্রশ্ন আমাকে করতেই হবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার ইতিহাসে অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সব সার্থক বা একটা দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, একটা অত্যন্ত ঐতিহাসিক মোড়। কোথাও কি মনে হচ্ছে জঙ্গি ইসলামিক জেহাদি শক্তি পশ্চিমবঙ্গের মতো জায়গায় এই ধরনের ইন্ধন যদি আসতে শুরু করে, তাহলে তারা নাশকতা বা সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে আরো উৎসাহী হবে? হ্যাঁ, করতে পারে, না করার কিছু নেই। তবে মনে হয় ভুলটা করবে না। বন্ধু সরকার তখন আর নেই। বন্ধু সরকার নেই যখন, আশা করি ভুলটা করবে না। এমন কিছু করবে না যার ফলে হ্যান্ডলারগুলো বিগড়ে যায়। তবে কিছু তো অ্যাক্টিভিটি এখানে অবভিয়াসলি আছে। AQIS এর একজন ধরা পড়ছে মানে তা তো নয়। খবর থাকে, অনেক কিছু থাকে যেগুলো বেরোতো না, এখন বেরোবে, এখন জানা যাবে। অবশ্য আমার শেষ দুটো প্রশ্ন একটা আইনজীবী হিসেবে প্রশ্ন করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস এন্ড বাউন্স থেকে শুরু করে তার বিরাট সম্পত্তির কথা প্রচার হয়, ঠিক কি ভুল আমি জানি না। আবার এই মুহূর্তে বিধানসভায় এরকম অনেক বিধায়ক আছেন, আবার অনেকে এই মুহূর্তে কলকাতা পুরসভায় আছেন, এলাকায় 250 থেকে 300 কোটি টাকার সম্পত্তি, এরকম কাউন্সিলররা আছেন, এমপিরাও রয়েছেন। এই যে বিরাট পরিমাণের মানে কয়েক হাজার কোটি টাকা, মানে এক একজনেরই হয়তো 2 থেকে 3 হাজার কোটি সম্পত্তি, আমরা যদি এই পুরোটা মেলাই, অর্থাৎ তৃণমূলের যারা MLA MP কাউন্সিলর, এ তো বিরাট একটা অঙ্কের টাকা রয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং লাতিন আমেরিকার অনেক দেশে ধরনের দুর্নীতিবাজ রাজনীতিকদের সম্পত্তি আটক করে তাদের টাকা জনস্বার্থে সরকার ব্যবহার করেছে। পশ্চিম বাংলায় কি এই ধরনের ঘটনা ঘটানোর কোনো সম্ভব আছে? PMLA অ্যাক্ট তো আছেই। PMLA অ্যাক্টটা সম্ভব, অসম্ভব কিছু নয়। নিকটাত্মীয় বলার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় মামাতো বোনের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো সেই নিকটাত্মীয় বলার কি আছে বারবার করে? ওনার প্রাণের প্রিয় অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, মামাতো বোনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, সই বলতেন একজন একজনকে। তার ছেলে, তার ভালোবাসা থাকবেই অতিরিক্ত। এবার সেখানে দাঁড়িয়ে যা দুর্নীতি হয়েছে, নিলাম করার প্রভিশন তো আছে, প্রপার্টি অ্যাটাচমেন্টের প্রভিশন আছে এবং হওয়া উচিত। আরেকটা ইতিমধ্যে হয়েছে, আপনারা জানেন যে PDPP অ্যাক্ট, এটা পশ্চিমবঙ্গে ছিল, সব জায়গায় ছিল, অ্যাপ্লিকেবল হতো।
এই রায়েট ফায়ারের ইনসিডেন্ট যেগুলো হতো বা ট্রেন ভাঙচুরের ঘটনা যেগুলো হতো, সরকারি সম্পত্তি ধ্বংস, মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে ওই একটা লাগু করার জন্য যারা করছেন তাদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়া যায়। তো সেম থিং হবে, মানুষের টাকা মানুষের কাছে যাক। মানুষের টাকা চুরি করে যারা সম্পত্তি বানিয়েছে কি করবে? পার্থবাবু প্রেমিকার খাটের তলে এত টাকা রাখলেন, কি করবেন? আজ বাদে কাল চলে যাবেন, তো নিয়ে মানুষের টাকা ঝেড়েছেন, মানুষের কাছে ফেরত যাক, মানুষের কাছে লাগুক, এটুকুই তো দাবি। তার মানে ডেমোক্রেসির বাইরেও এই সম্পত্তি বাজেয়াপ্তর একটা জায়গা রয়েছে আইনত। শেষ প্রশ্ন, এই প্রশ্নটা একদম হালকা চালে করছি। জিম টিম আবার শুরু হয়েছে শুনছি, শরীর চর্চা চলছে তরুণজ্যোতি তেওয়ারির। না, আমার কিছু শখ আছে দাদা, ফটোগ্রাফি করি শখের জন্যই। তো যেভাবে চলছে লাইফস্টাইল বরবাদ হয়ে যাবে। সেই শখগুলো থাক, মানে এন্ড অফ দ্য ডে ইউ নিড সামথিং ফর ইউর সেলফ, রাইট? মানে কি করো, যদি কোশ্চেন হয়, মানে অনেকে প্রশ্ন করে না, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, আমার মনে হয় কোশ্চেনটা ভুল। বলা উচিত লাইভলিহুডের জন্য কি করো, আর লিভিং এর জন্য যেটা করি সেটা আমরা প্রশ্ন করতে পারি না। ইয়েস, আই ডু ফটোগ্রাফি ফর মাই লিভিং, আর লাইভলিহুডের জন্য আমার প্রফেশনটা আছে, নট পলিটিক্স। ইন্দ্রের সঙ্গে সম্পর্ক কি? অত্যন্ত ভালো। অনেকে বলছে যে এটা নিয়ে জোর বিতর্ক রয়েছে যে কোন বিধায়ক সবচেয়ে বেশি হ্যান্ডসাম। এখন ইন্দ্রনীল খা মন্ত্রীও বটে। না, ইন্দ্রনীলদা, ইন্দ্রনীল খা না তরুণজ্যোতি তেওয়ারি? ইন্দ্রনীলদা আনম্যারিড, মন্ত্রী আপাতত। তো আশা করব, আমি জানি না, খুব তাড়াতাড়ি ইন্দ্রনীলদার বিয়ে টিয়ে খেতে যাই আমরা। এই মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করছি, 1-2 বছরের মধ্যে যদি আশা করি হয় ভালোই হবে। আর দুজন দুরকম, ফেমাস ডক্টর, ওনার সাথে মন্ত্রিত্ব, তো আমি জানি হি ইজ ক্যাপেবল এনাফ, দুটোকে ব্যালেন্স উনি করে নেবেন। কারণ শুধু মন্ত্রিত্ব সামলাতে গেলে সমাজ একজন ভালো ডাক্তারকে হারাবে, সেটা যেন না হয়। আর মন্ত্রিত্ব চাপটাও থাকবে, ওনার যে দায়িত্বটা আসছে সেটা উনি সামলে নেবেন, এটুকু ভরসা। আর বলে তরুণজ্যোতি তেওয়ারি অত্যন্ত হ্যান্ডসাম, সুতরাং এই বিতর্কটা আর মধ্যে আমি আর ঢুকছি না। আমার শেষ প্রশ্ন, সত্যি ভাবতে পেরেছিলে যে বিধানসভা এই ফল হবে? অনেস্টলি না, বিং অনেস্ট, আমি ভেবেছিলাম 170-80 হবে, কিন্তু শ্রমিক দা রেজাল্ট বেরোনোর আগে একটা মিটিংয়ে আমি ওনাকে কাঁদতে দেখেছিলাম, কথা বলতে বলতে উনি কেঁদে ফেলেছিলেন। কেঁদে ফেলে যারা প্রাণ হারিয়েছে, যারা বিজেপির জন্য সর্বস্ব দিয়েছে, তাদের কথা বলতে বলতে ওকে জল দেখেছিলাম। অ্যান্ড উনি বলেছিলেন এ আটকাবে না, 200 পার করে যাবেন। আমরা তখনও বিশ্বাস করিনি, ভাবছি শ্রমিকদা কথা বলে, শ্রমিকদা একটু আবেগী এমনি, তো ভাবছি আবেগের জন্য বলছেন না। নো, হি ওয়াজ রাইট, সত্যি পার করে গেছে। এবং রেজাল্ট যখন দেখছি আমরা চমকে যাচ্ছিলাম যে কি দেখছি, সত্যি দেখছি না ভুল হচ্ছে কিছু। যেমন আমার ক্যালকুলেশন ছিল রাজারহাট গোপালপুরে 15 আমি বেরোবো, সেটা 25,700 হবে আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করতে কিরকম একটা লাগছিল। কিছু মোমেন্ট আমার দাদা ছিল, আমি অনেস্টলি বলছি, থ্রু আউট ক্যাম্পেনিং যা চলেছে ছিল, আমার সাথে আমার বন্ধু বান্ধবরা ছিল, রাজনৈতিক যারা ছিল তারা ছিল, ক্লোজ কিছু মানুষ ছিল। এবং তারপর যখন রেজাল্ট বেরোলো, রেজাল্টের পর আমরা সার্টিফিকেট কালেক্ট করলাম, নিচে নামলাম, আমার দাদা এসে অ্যান্ড ক্রাইড, দ্যাট টাইম আমি ক্রাইড লাইক এনিথিং। আমার ভরসা হয়নি, মানে এটা কি রেজাল্ট হয়েছে, সত্যি এরকম রেজাল্ট হয়েছে। মনে পড়ছিল একের পর এক ঘটনাগুলো, মনে পড়ছিল কতজনের বডি কাঁধে নিয়ে গেছি, মনে পড়ছিল কতজন বাড়ি ফিরতে পারেনি, তাদের জন্য মামলা করে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করেছি, কত ধর্ষণের মামলা, মনে পড়ছিল মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো আমাদের কার্যকর্তাদের কথা। প্রত্যেকটা জিনিস মনে হয় স্লাইড, দেখবে ওরকম স্লাইড যাচ্ছিল, মানে ঝাপসা ছিল সব কিছু, মানে আউট অফ দ্য ছিল, আমি বুঝতে পারিনি। 4 তারিখের পর দেখেছিলাম ওই দিনকে বিকালবেলা যখন নির্বাচনী কার্যালয় যেখানে ছিল সেখানে যখন গেলাম, দেখলাম অনেক লোক, আমি নিজের লোক খুঁজছিলাম, অনেক লোকের মাঝখানে আমি নিজের লোক খুঁজছিলাম। একটা পুরোনো কথা আছে যে আই ইট উইথ দোজ উইথ হুম আই স্টার্ভড উইথ। তো
সেম গল্পটা, যারা পুরনো ছিল তারা অনেক কাছের। 2010 সালে যবে আমি লিগ্যাল সেলে আসি, তখন আমাদের লিগ্যাল সেলের 47 জন মেম্বার ছিল। ঋতদা সব ভুলে যেতে পারি, আমার মেমোরি লস হয়ে যেতে পারে, তো আমি 47 জনকে ভুলবো না, যারা ওই সময় বিজেপির ওপর ভরসা করেছিল, বিজেপির হয়ে মামলাগুলো করতো। এটা হচ্ছে পার্টি, আমরা একটা আদর্শের পিছনে চলে নিয়ে। তারপর জোয়ার ভাটায় অনেকে এসেছে, অনেক গেছে, অনেকে এসেছে, অনেকে দুদিন পার্টি দেয়। আমি একাত্ম মানব দর্শন বুঝে গেছি। তো আমি তোমাকে বলে দিচ্ছি, এটা জুন মাস চলছে, তো আমার ওই 2009-এর মে জুনে আমি জয়েনটা করেছিলাম। তো হয়ে গেল প্রায় 17 বছর। 17 বছরে আমি একাত্ম মানব দর্শন আজও করি। আমি অল্প অল্প বুঝেছি, যারা বেশি বুঝে গেছেন, পুরোটা বুঝে গেছেন, অনেক মহান। আমি ছোট সামান্য কার্যকর্তা, আমি দলের একজন কর্মী, আমি কর্মীই থাকতে চাই। দ্যাটস ইট। খুব সুন্দর লাগলো। আমরা কথা বলছিলাম তরুণ জ্যোতি তিওয়ারি। আমরা আবার দেখব কালো পোশাকে আইনজীবী হিসেবে আদালত চত্বরে, তাকে দেখব জনতার দরবারে, এবার জনপ্রতিনিধি হয়ে। যত সময় গড়াচ্ছে রোমাঞ্চ আর বিস্ময় কাটিয়ে তিনি আত্মপ্রত্যয়ী হয়ে উঠছেন, কিন্তু তার শেষ কথাগুলো আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারাও বোধহয় মর্মে মর্মে বুঝছেন। তারা দেখছেন পূর্বতন সরকার, যারা 1.5 দশক কতজন বেঈমানকে একসঙ্গে রেখেছিলেন শুধু ক্ষমতা আর লোভের আকর্ষণে। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝছেন। মনে হয় এর থেকে ভারতীয় জনতা পার্টি এবং বাংলার রাজনৈতিক মহল শিক্ষা নেবে। তরুণ জ্যোতি, অসাধারণ লাগলো, এবং তুমি তোমার মতো এগিয়ে যাও। এবং সবচেয়ে বড় কথা, আইনের যে লড়াই সেটা তো চলবেই। না হলে আমার নাম তো দেবরাজ চক্রবর্তী হয়ে যাবে দাদা। কারণ হচ্ছে ওটা আমার প্রফেশন। বললাম না, আমার লাইভলিহুড, আমার ফ্যামিলি আছে। এরকম তো নয় ভোটে জেতার পর কারোর খিদে দিতে পায় না। আমার সংসারের খরচ আছে। তো এখন জুনিয়ররা সামনে নিচ্ছে, ক্লায়েন্টসরা বয়ে যাচ্ছে, অনলাইন কনফারেন্স হয়ে যাচ্ছে, আজ আমরা ভার্চুয়াল করতে পারি। তো প্রফেশন যদি বন্ধ করে দিই তাহলে চুরি করতে হবে, আর লাইফস্টাইল তো কমে না। ইতিমধ্যেই তো অনেকে কাটমানি কোথায় কোথায় পাওয়া যায় বোঝাতে এসে শুনলাম আমি। আমি জানতাম না। আমি অনেস্টলি শেষ কথা বলে শেষ করব, যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় পুরোপুরি, তাহলে মোটামুটি এক একটা ফ্ল্যাটের পার স্কোয়ার ফিট 250 থেকে 300 টাকা কমে মানুষ পেতে পারে। 250 থেকে 300 টাকা যদি কমে পায়, একটা 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাটে তুমি হিসাব করে নাও দাদা, অনেক কম হবে। আমরা এরকমই তো জীবন চাই, মধ্যবিত্ত বাঙালি, নিম্নবিত্ত বাঙালি এবং বাঙালি। তরুণ যদি মতো একজন জনপ্রতিনিধি পেয়েছেন, আমরা চাই কোণে কোণে এভাবেই এগিয়ে চলুক নতুন সরকার। অসংখ্য ধন্যবাদ। বাংলা হান্ট প্রেজেন্ট স্টাফ টকের এই পর্ব এখানেই শেষ করছি। অন্য পর্ব নিয়ে দেখা হবে বাংলা হান্টে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।